এবার জানাবো খবরের বিস্তারিত। জনগণকে নির্বাচনমুখী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সভায় জনগণকে সঙ্গে নিয়ে নিরাপদ ভোট আয়োজনের আহ্বান জানান তিনি। কেউ যাতে ব্যালট বাক্স ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, সংস্কার কাজ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুনের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করবে ঐকমত্য কমিশন। সভায় ঐকমত্য কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সবশেষ অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। অতীতে বিভিন্ন নির্বাচনে অনিয়মের সাথে জড়িতদের ভূমিকা তদন্তের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। 4 দিনের সফরে আজ মধ্যরাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 29 মে জাপানের টোকিওতে নিক্কেই ফোরামে অংশ নেবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এই সফর নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, জাপানের সঙ্গে 7টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রিপেইড গ্যাস মিটার স্থাপনে জাপানের জেবিআইসি ঋণ চুক্তি, ওন্ডা এবং নাক্সিসের সঙ্গে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের আলাদা 2টি ভূমি সংক্রান্ত সমঝোতা, ব্যাটারি ও সাইকেল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা, বিডাতে ওএসএস প্রযুক্তি স্থাপন নিয়ে জাইকার সঙ্গে সমঝোতা এবং দক্ষতা ও ভাষা উন্নয়নে মানব সম্পদ বিষয়ক বিএমইটির সঙ্গে আলাদা 2টি সমঝোতা। এছাড়া বাজেট সহায়তা ও জয়দেবপুর ঈশ্বরদী রেলপথ ডুয়েল গেজ ডবল লাইনে উন্নীতকরণে এক্সচেঞ্জ অফ নোটস সইয়ের প্রত্যাশা রয়েছে। কেউ চাচ্ছে ডিসেম্বরের নির্বাচন, আবার কেউ ভোটের চেয়ে সংস্কারেই গুরুত্ব দিচ্ছে বেশি। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক হচ্ছে। যোগ হচ্ছে নতুন নতুন প্রস্তাব ও দাবি। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত ঐক্যমত্যে পৌঁছতে পারবে রাজনৈতিক দলগুলো? বিশ্লেষকরা বলছেন, জাতীয় স্বার্থে অনড় অবস্থান থেকে সরে দলগুলোকে ছাড় দিতে হবে। কারণ নির্বাচন সংস্কার সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে এক জায়গায় না আসতে পারলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ আলোচনায় থাকলেও সময় বাড়ার সঙ্গে সামনে আসছে নতুন নতুন ইস্যু। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার আনুষ্ঠানিক ফল প্রকাশ না হলেও এরই মধ্যে বেশ কিছু মতপার্থক্য স্পষ্ট হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দলগুলো নতুন প্রস্তাবের পাশাপাশি নানা দাবি তুলছে। আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির সঙ্গে 2 উপদেষ্টা সহ 3 জনের পদত্যাগের দাবি জানাচ্ছে বিএনপি। আর নির্বাচন কবে হবে জানতে চেয়েছে জামায়াতে ইসলামী। সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া শুরু করার আহ্বান তাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও ছিল কয়েকটি নতুন প্রস্তাব ও দাবি। এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগের আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা করা। নতুন নতুন প্রস্তাব ও দাবির ফিরিস্তি দেখে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়ে রাজনীতি বিশ্লেষকরা। তাদেরও এটা বোঝা উচিত যে এক সময় না এক সময় সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে। অন্যথায় এখানে নির্বাচন হওয়া, গণতন্ত্রে উত্তরণ হওয়া বলেন, দেশের স্থিতিশীলতা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি বলেন, কোনোটাই সম্ভব হবে না। বিএনপি থেকে বলতেছে এরা এনসিপি মাইন্ডেড। আমি সব পার্টিকে বলবো, এইটা নিয়ে যদি নমনীয়ভাবে গ্রহণ না করে তাহলে ক্রাইসিসটা আরও শার্পেন হবে। বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয় এজন্য রাজনৈতিক দলগুলোকে আরও নমনীয় হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি সরকারকেও দ্রুত সুষ্ঠু নির্বাচন দেওয়ার তাগিদ দেন তারা। সেই ক্ষেত্রে হবে কি, যত তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করা একটা উপায় হচ্ছে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন দেওয়া। দেশীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করা উচিত, কারণ জনগণ তো তাদের আসল। যেখানে আমাদেরকে একসঙ্গে অনেকগুলো অগ্রাধিকার সম্পন্ন কাজগুলো করতে হচ্ছে এবং করতে হবে, এবং করতে যদি না পারি আমরা, তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। উস্কানিমূলক যেসব স্টেটমেন্ট, বক্তব্য, সেগুলি তাদের পরিহার করে চলা উচিত, কারণ পরিস্থিতিটা অত্যন্ত নাজুক একটা অবস্থাতে আমরা আছি। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে টানাপোড়েনের সুযোগে কোনো ষড়যন্ত্র যেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করতে না পারে সেদিকে সর্বোচ্চ নজর দেওয়ার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। বাইরে থেকেও ইন্ধন যোগানো হচ্ছে এবং নানাভাবে আপনার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয় এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও জমায়েত নিষেধাজ্ঞার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এদিকে আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারির প্রতিবাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যে এই ঘোষণা এলো। রাতে এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। দর্শনার্থী প্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চে এটিএম আজহারুল ইসলাম বনাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল শিরোনামে আপিলটি রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় 1 নম্বর ক্রমিকে রয়েছে। এর আগে গত 22 এপ্রিল আজহারুলের করা আপিল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 6 মে দিন ঠিক করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আপিলের রায় হতে পারে আজ। এ বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কখন আসতে পারে রায় জানাবেন? দেশবাসীকে বেশ দীর্ঘ সময় ধরেই উচ্চ আদালত দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ বেশ কিছু আলোচিত মামলার বিষয়ে কিন্তু আজকে উচ্চ আদালত তাদের সিদ্ধান্ত জানাবে। যেমনটি আপনি জানাচ্ছিলেন যে জামায়াত নেতা এটিএম আজহার, এই মামলাটিও কিন্তু রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত একটি মামলা। 2014 সালের 30 ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা সহ সুনির্দিষ্ট 5টি অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। পরবর্তীতে আপিল বিভাগেও 2019-এর 23 অক্টোবর সেই সাজা বহাল থাকে। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে দুটো রায় ছিল ফরমায়েশি রায় এবং রাজনৈতিক বিবেচনায় এই রায়গুলো দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এই বিষয়টি আপিলে পূর্ণাঙ্গ বিবেচনার জন্য নিয়ে আসা হয় জামাতের পক্ষ থেকে, এবং সেই ক্ষেত্রে তারা 113টি যুক্তি তুলে ধরে এবং সেই যুক্তি তুলে ধরার পর গত 8 মে কিন্তু এই আলোচিত মামলাটির শুনানি শেষে রায়ের জন্য দিন ঘোষণা করা হয়। আজকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের যে আপিল বেঞ্চ, সেই 7 সদস্যের আপিল বেঞ্চ কিন্তু কিছুক্ষণ পরেই এই আলোচিত মামলার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবেন। এর পাশাপাশি বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যেই আপিল, সেই আপিলের শুনানিও কিন্তু আজকে হবে। এর পাশাপাশি দুপুরের পর অর্থাৎ 2টোর পর কিন্তু চেম্বার আদালতে ইশরাক হোসেনের মেয়রের বৈধতার বিষয়ে যেই রিটটি হাইকোর্ট থেকে খারিজ হয়েছিল, সেই খারিজ আদেশের বিরুদ্ধে কিন্তু রিটকারীর আইনজীবী আপিলে গিয়েছেন এবং সেই বিষয়টিও কিন্তু আজকে শুনানির জন্য রয়েছে। সব মিলিয়ে এই ছিল আদালত প্রাঙ্গণের মামলার সবশেষ তথ্য। এরপর কোনো অগ্রগতি হলে আপনার মাধ্যমে দর্শককে তা জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে করি আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে। 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছে। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। প্রতিদিনের মতো স্কুলে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু কর্মবিরতির কারণে অনেক শিক্ষক বিদ্যালয়ে আসলেও ক্লাস নিচ্ছেন না। আবার অনেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কথা ভেবে পাঠদান চলমান রেখেছেন। সিলেটের অনেক স্কুলেই এমনটা দেখা গেছে। আবার খুলনার অধিকাংশ স্কুলেই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েও ক্লাস নিচ্ছেন। আন্দোলনে থাকা সহকারী শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সরকারি শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে 5 মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। এ বিষয়ে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আজ কেমন পরিস্থিতি দেখছেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে জানাবেন? আমি সকাল থেকে দেখেছি যে বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের যে প্রাণ যেটা বিশেষ করে বিদ্যালয়, সেই বিদ্যালয় কিন্তু যে বিদ্যালয় নির্ধারিত যে পোশাক, সে পোশাক পরে ব্যাগ নিয়ে কিন্তু বিদ্যালয় ছুটে এসেছেন। কিন্তু তো দেখেছি অন্যদিকে যে কর্মবিরতি থাকা শিক্ষক তারাও কিন্তু বিদ্যালয়ে এসে অবস্থান করছেন এবং এখানটায় থাকছে যে বিশেষ করে শিক্ষার্থীরা যাওয়া তাদের প্রাণের প্রতিষ্ঠানে এসেছেন, অনুরূপভাবে শিক্ষকরা ছুটে এসেছে কর্মবিরতি থাকা অবস্থাতে এবং কর্মবিরতি পালন করছে বিদ্যালয় অবস্থানের কথাও লেখা রয়েছেন। এই বিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে। আসলে যে শিক্ষার্থীরা এসেছেন বিদ্যালয়ে, আপনাদের কি অবস্থা রয়েছে বিশেষ করে শিক্ষা কার্যক্রম? আমরা বিদ্যালয়ের ঠিকঠাক মতো আসছে, শিক্ষার্থীরাও আসছে, আমরা সময় মতো ক্লাসে যাচ্ছি, যে তাদেরকে আমরা বসছি, তবে পাঠদান থেকে আমরা বিরত রয়েছি, এটাই আর কি। দফাগুলোর মধ্যে কি অবস্থা রয়েছে বিশেষ করে 3 দফার মধ্যে? আমাদের দফা 3টা কেন্দ্রীয় কর্মসূচির আলোকে। সেটা হলো আমাদের চাকরিতে প্রবেশকালীন সহকারী শিক্ষকদের 11তম গ্রেড বাস্তবায়ন, আর সহকারী শিক্ষক যারা রয়েছেন তারা যেন প্রমোশন তাদের তো নেই, শতভাগ যেন পদোন্নতি হয়। 100 জন থাকলে 100 জনই পদোন্নতি পাবে।
তৃতীয় যে দাবিটা রয়েছে সেটা হলো 10 বছর এবং 16 বছর পূর্তি উপলক্ষে যে টাইম স্কেল রয়েছে সেটার যথাসম্ভব দ্রুত নিরসন করা। ধন্যবাদ আপনাকে। আপনাকে জানতে চাই আসলে এই দাবিগুলো 3 দফা কতটা যৌক্তিক বলে মনে করেন আপনি? জি, এটা তো সম্পূর্ণ যৌক্তিক একটা দাবি। এটা আমাদের দীর্ঘদিন আমরা বঞ্চিত হয়ে আসছি। এটা আমাদের প্রাণের দাবি, সকল প্রাথমিক শিক্ষকদের এটা একটা প্রাণের দাবি। আমাদের যে 10 বছর, আমার 10 বছর বেশি হয়ে গেছে, আমার 3 বছর হয়ে গেছে। আপনাকে এবং এখানে যারা কর্মবিরতি পালন করছে যেসব শিক্ষক রয়েছে তাদের কিন্তু বলছে যে 3টা দফা দাবি যে সেটা কিন্তু তাদের প্রাণের দাবি। এই দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে তারা ক্লাসে ফিরতে চায়, যার জন্য যে যথাযথ কর্তৃপক্ষের মধ্যে যথাযথ ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষকরা যেমন ক্লাসে ফিরবেন অনুরূপভাবে পাঠদানে ফিরবেন। শিক্ষকরা আর শিক্ষার্থীরাই পাঠদান থেকে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আমিরুল আপনাকে। জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ 3 গুণ হলেও সেদিকেই বেশি ঝুঁকছে সরকার। গেল জানুয়ারিতে মোট বিদ্যুতের মাত্র 3% যোগান আসত তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, যে এপ্রিলের শেষে বেড়ে দাঁড়িয়েছে 10%। বিশ্লেষকদের অভিযোগ, আমলাদের পরামর্শে বিশেষ গোষ্ঠীকে বাড়তি মুনাফা দিতেই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরতা বাড়ছে। গরমের সময় দেশে বিদ্যুতের গড় চাহিদা 17,000 মেগাওয়াট ছাড়িয়ে যায়। চাহিদা বাড়লে এর যোগান নিশ্চিতে বাড়ে সরকারের চ্যালেঞ্জ। সে সুযোগে বিদ্যুৎ উৎপাদনে নির্ভরতা বাড়ানো হয় তেল ভিত্তিক কেন্দ্রের উপর। যদিও এইসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হয় গ্যাস বা কয়লার তুলনায় প্রায় 3 গুণ। কন্টিনিউয়াস আমদানি নির্ভরতা, এটার কারণে আমাদের আসলে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। শুধু যে ডলারের দাম বেড়েছে সেটা না, আমরা হয়তো গ্যাসের যেই এটা ছিল, আমরা যদি গত 1 দশকে গ্যাসের উত্তোলনে যদি আমরা যথেষ্ট বিনিয়োগ করতে পারতাম এবং যথেষ্ট সফলতা পেতাম তাহলে হয়তো পরিস্থিতিটা আরেকটু অন্যরকম হতো। পিজিসিবির তথ্য বলছে গেল 16 এপ্রিল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছিল মোট বিদ্যুতের প্রায় 10%, কিন্তু এ জ্বালানির উৎপাদন ব্যয় ছিল মোট জ্বালানির ব্যয়ের প্রায় 29%। আর পিডিবির তথ্য বলছে 2023-24 অর্থবছর ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ হয় 11 টাকা 35 পয়সা। আর এর মধ্যে তেল ভিত্তিক বিদ্যুতের উৎপাদন খরচ প্রতি ইউনিটে ছিল 25 থেকে 26 টাকা। কারণ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালালেই এখানে একটা গোষ্ঠীর বেশ ভালো রকমের মুনাফা হয় এবং আমাদের দেশে পাওয়ার সেক্টরের ভর্তুকিটা বেড়ে যায়। তো এই যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে এটা সমাধান করার চেষ্টা করবে প্রথম দিন থেকেই, কিন্তু আমরা ওরকম কিছুই লক্ষ্য দেখছি না। বাড়তি চাহিদা মেটাতে বাধ্য হয়েই বাড়ানো হয়েছে চড়া দামের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এটা হবেই, কারণ এটা হচ্ছে যে কারণ আমরা ওই যে বিদ্যুতের গ্যাস কমাই দিচ্ছি, ডিমান্ড বের করে ডিমান্ড মিট করতে হলে তো আমার যদি আমি গ্যাসের যদি চালাতে না পারি, কয়লার যদি আমার এক্সটেন্ড হয়ে যায়, আমার তেলের গোটা তো বাড়তেই হবে। সাশ্রয়ী বিদ্যুতের জন্য তাই নবায়নযোগ্য জ্বালানিতে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। তেলের ব্যবহারও থাকবে কিন্তু সেটাকে রেশনালি কমিয়ে আনা, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে রেশনালি বাড়ানো, দুটোকে ব্যালেন্স যদি করা যায় তাহলে এই 10% বিদ্যুৎ যেটা তেল থেকে এখনও হচ্ছে সেটাকে হয়তো আমরা 4-5% নামিয়ে আনতে পারবো এবং সেক্ষেত্রে অ্যাভারেজ জেনারেশন কস্টটাকে আমরা রেশনাল লেভেলে রাখতে পারবো। এখন মোট বিদ্যুতের প্রায় 3.5% যোগান আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে, যার প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়ে 10 টাকারও কম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। সন্তান জন্ম দিতে গিয়ে দেশে প্রতি লাখে মৃত্যু হয় 136 জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গর্ভকালীন সেবা না নেওয়া, বাড়িতে প্রসব, খিঁচুনি ও প্রসব পরবর্তী রক্তক্ষরণ মাতৃমৃত্যুর অন্যতম কারণ। তাদের শঙ্কা, আন্তর্জাতিক সহায়তা তহবিল বন্ধ হওয়ায় এর প্রভাব পড়তে পারে মাতৃস্বাস্থ্য উন্নয়নে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন মা গর্ভাবস্থা, প্রসবাবস্থা ও প্রসব পরবর্তী 42 দিনের মধ্যে মারা গেলে ওই ঘটনাকে মাতৃমৃত্যু হিসাবে ধরা হয়। বাংলাদেশে সন্তান জন্ম দিতে গিয়ে যেসব নারী মারা যান তাদের বেশিরভাগই প্রসব পরবর্তী রক্তক্ষরণে মারা যান। এছাড়া গর্ভকালীন খিঁচুনিও এর জন্য দায়ী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2023 সালের হিসেবে প্রতি লাখে জীবিত শিশু জন্ম দিতে গিয়ে 136 জন মা মারা যান। বাস্তবে এই হার অনেক বেশি বলে মনে করেন জনস্বাস্থ্যবিদরা। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে 2024 সালে সন্তান জন্মদানের সময় যেসব নারী মারা গেছেন তার মধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণে।
প্রসূতি ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার সামিনা চৌধুরী বলেন, গর্ভকালীন স্বাস্থ্যকেন্দ্রে যে অন্তত 4 বার সেবা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতে গর্ভে থাকা শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়। কিন্তু WHO এর যে তারা আমাদের যে টার্গেট দিয়েছে যে অন্তত 8 বার যেন একজন গর্ভবতী মা ভিজিটে আসে। 4 বার সেবা খুব কমই নিয়েছে, প্রায় অর্ধেকের নিচে নেমে আসছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়, তারপরে আসে এক্লাম্পসিয়া। 50%-এর বেশি মাতৃমৃত্যু হচ্ছে এই দুটি কারণে। স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহায়তা কমানোই এরই মধ্যে অনেক দেশে মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যাহত হচ্ছে। এতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। USAID অর্থায়নটা বন্ধ হয়ে গেল, এতে করে সামগ্রিকভাবে কোনো প্রোগ্রামের ক্ষতি হওয়ার কথা না। প্রাইভেট সেক্টরের সঙ্গে মিলে একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। রক্তক্ষরণের ঔষধ, খিঁচুনির ঔষধ, এগুলাকে প্রতিরোধ করা যে ঔষধ দরকার সেগুলো আছে, তো সেগুলাকে ব্যবহার ঠিক মতো করতেছে কিনা আমার ওয়ার্কাররা, সেই জন্য তদারকিটা ভালো করতে হবে। বাল্যবিয়ে কমিয়ে আনলে মাতৃমৃত্যু ঠেকানো সম্ভব হবে বলে মনে করেন এই জনস্বাস্থ্যবিদ। তবে এটার জন্য একটা সমন্বিত পরিকল্পনা করা দরকার। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। ভারতের ভিসা জটিলতায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কমেছে যাত্রী সংখ্যা। মেডিকেল ও স্টুডেন্ট ভিসায় কিছু যাত্রী পারাপার হলেও ভিসা না পাওয়ায় বিপাকে ব্যবসায়ী সহ ভ্রমণ পিপাসুরা। এতে কমেছে রাজস্ব আহরণ। তবে ট্যুরিস্ট ও বিজনেস ভিসা চালু হলে যাত্রী যাতায়াত বাড়বে বলছে কর্তৃপক্ষ। সড়ক ও রেলপথে ভারতের কলকাতা, চেন্নাই সহ বিভিন্ন স্থানে যেতে উত্তরাঞ্চলের মানুষের জনপ্রিয় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। চিকিৎসা, ব্যবসা, শিক্ষা, ভ্রমণ সহ নানা কাজে প্রতিদিন এ পথ দিয়ে 700 থেকে 800 পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে এই সংখ্যা নেমেছে 1 থেকে 150-তে। গেল বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। সম্প্রতি সীমিত পরিসরে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা দিলেও বন্ধ রয়েছে বিজনেস ও ট্যুরিস্ট ভিসা। ভিসা না পাওয়ায় পণ্যের অভাবে ব্যবসায়ী লোকসান গুনতে হচ্ছে আমদানিকারকদের। ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাজশাহী মহোদয়কে আমরা আনুষ্ঠানিকভাবে হিলি আমদানি রপ্তানি গ্রুপের পক্ষ থেকে ওনাকে বিষয়টা অবগত করেছিলাম। উনি আশ্বাসও দিয়েছেন যে বিজনেস ভিসাগুলো দেওয়া উনি শুরু করবেন। ইমিগ্রেশনে কর্মরত শ্রমিকরাও পাচ্ছেন না কাজ। পাসপোর্ট নাই, ভিসা নাই, আমাদের কাজ কাম নাই। যেখানে আমরা সারাদিনে 300-400 টাকা ইনকাম করতাম, এখন আমাদের সারাদিনে 100 টাকা ইনকাম করা রিস্ক হয়ে যাচ্ছে। 600-700 যাত্রী যাতায়াত করতো, সেখানে এখন বর্তমানে 30টা থেকে 40টা বই যাতায়াত করতেছে। এই রুটটা অনেকেরই জানা। ওই পাশে কিছু আত্মীয় স্বজন আছে বাংলাদেশিদের, এই পাশের বিশেষ করে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে 1-2 দিন থাকা আর তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য মূলত এই পোর্টটাকে যাত্রীরা বেছে নেয়। কেবল ট্যুরিস্ট ভিসা নয়, বিজনেস ভিসা চালু করে ব্যবসার স্বাভাবিক গতি ফিরিয়ে আনার জোর দাবি আমদানি ও রপ্তানিকারকদের। DBC নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।